ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমি আজকে সত্যি আবেগপ্লুত। কেন বলছি কথাটা, আমার পাশে নিশ্চয়ই দুজনকে দেখতে পাচ্ছ তোমরা যারা দেখছো। তো এ সিদ্ধার্থ কুইলা, আমি এর কথা পরে বলবো। এ তো চাকরি পেয়েছে, চাকরি করছে এবং আর একটা নতুন চাকরি জুনিয়র ইঞ্জিনিয়ারে পেয়েছে, আর টেকনিশিয়ানে করতো। তো আমি সেই সব ব্যাপারে আলোচনা পরে হবে সিদ্ধার্থের সঙ্গে। ওর বাবা সেই মিদনাপুর থেকে, পূর্ব মিদনাপুর থেকে চলে এসেছেন আমার সঙ্গে দেখা করার জন্য, খুব আবেগপ্লুত। আমি সারা জীবনে কি পাওনা পাই কি না পাই সেটা পেয়েছি বড় কথা না, কিন্তু এর থেকে বড় পাওনা জীবনে কোনো কিছু হতে পারে না। একজন ভদ্রলোক তার ছেলে চাকরি পাওয়ার পরে স্যারের সঙ্গে দেখা করতে আসার জন্য, বাকিটা আমি এক এক করে ওনাদের কাছে চলে যাবো, ওনাদের গল্প ওনাদের কাছ থেকেই শুনবো। চলো বলো। নমস্কার, আমার নাম সিদ্ধার্থ কুইলা। তো আমি প্রথমে টেকনিশিয়ানে এতে সাউথ সেন্ট্রাল রেলে বিজয়ওয়াড়া ডিভিশনে আমি কাজ পেয়েছি, বিজয়ওয়াড়াতে। তো ওখানে আমি টিআরএস মানে লোকোশেড, ইলেকট্রিক লোকোশেডে আমি সেখানে কাজ করতাম, এখনও করি সেখানে, এখনও ছাড়িনি এখনও। নো অবজেকশন পেয়েছি, রেজিগনেশনটাও অ্যাপ্লাই করেছি। তো এখন আমি নতুন 2024-এ যে ওপেন ভ্যাকেন্সি বেরিয়েছিল আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার, তাতে ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন থেকে সেম ডিপার্টমেন্ট অ্যান্ড সেম কাজ টিআরএসেই চাকরি পেয়েছি। তো এটাই বলতে চাই সবকে যে তপবন স্টাডি সেন্টার সত্যিই খুব ভালো। মানে কি বলবো, পশ্চিমবঙ্গে এরকম সেন্টার থাকা মানে খুবই পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। আর স্যার তো সত্যি মানে এত সুন্দর পড়ায়, স্যারের সব থেকে বেশি যে মোটিভেশান, যে আমি 6 বছর চাকরি পাওয়ার পরেও একটা চাকরি ক্র্যাক করেছি ওপেন ভ্যাকেন্সি। সত্যি স্যার এত মোটিভেট করে যে সবসময় বলতো তখন যে তুই একটা চাকরি পেয়েছিস, যদি আরও হায়ার পোস্টে যেতে চাস তাহলে কিন্তু থেমে থাকলে চলবে না, স্টাডি কন্টিনিউ রাখতে হবে। সবসময় আমি স্যারকে ফলো করি, এমনকি স্যারের যত ফেসবুক ইউটিউব পেজ রয়েছে সেখানে আমি সবসময় ফলো করতাম, কমেন্ট করতাম। স্যার যে রিজনিং এইসব জিনিসগুলো লিখতো সেখানে আমি সবসময় কমেন্ট করতাম। আর যখন আসছিলিস তখন বাবা আজকে যখন এলাম এখানে বেরোচ্ছিলাম বাড়ি থেকে, যে আমি স্যারের সঙ্গে একবার যেতে চাই, দেখা করতে চাই। তো আমার বাবা উনি বললেন যে আমিও যাবো ওখানে, আমিও তো স্যারের সঙ্গে দেখা করব, ঠিক আছে, আমিও দেখি সেই ভদ্রলোকটা কে, এত সুন্দর তোকে মোটিভেট করেছে, এত সুন্দর তোকে গাইড করেছে, আমিও তার সঙ্গে একবার দেখা করতে চাই। তো তিনি এসেছেন, আমার বাবা। নমস্কার। আপনি যে এত কষ্ট করে এখান থেকে এই বয়সে চলে এসেছেন, আপনার যে সন্তান, সুসন্তান বলে, সন্তানের যে কৃতকর্মের দ্বারায় বাবার পরিচয় কিন্তু নতুন করে গড়ে ওঠে। আপনার মুখে আমি শুনছিলাম যে আপনাদের 10-12টা গ্রাম বা পাড়ার গ্রামের মধ্যে প্রথম জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে মানে জয়েন করতে চলেছে সিদ্ধার্থ কুইলা। আর শুধু তাই না, আপনারা শুনলাম জেনারেল কাস্টের মধ্যে পড়ে, অনেকে বলে জেনারেল কাস্টে পায় না, যাই হোক এরকম ব্যাপার, সব কন্ট্রোভার্সি যাচ্ছে না। তো আপনার মতো একজন যে সুসন্তানের বাবাকে আমি অশেষ মানে প্রণাম করছি বারবার করে, যে আপনাকে, যে আপনি এরকমভাবে যে তার সন্তানদেরকে মানুষ করেছেন, বা আপনি যে ছুটে চলে এসেছেন আমার সঙ্গে কথা বলার জন্য, সেটা আমার কাছে সত্যি মানে এর মানে কোনো ঋণ আমি আপনাকে শোধ করতে পারবো না, যে আপনি কিভাবে এখানে এসেছেন। তো আপনার যদি আপনার সন্তানের বিষয়ে কিছু কথা বলার থাকে, বা তপবন স্টাডি সম্পর্কে কিছু যদি, আপনি বলছিলেন যে আমাদের রান্নাঘরে গিয়েও সেই আলোচনা, তপবন স্টাডি সেন্টার যেখানে যায় সেখানে আলোচনা। বা আমি অনেককেই বলে থাকি যে তোমরা যাও, ওইখানে খুব ভালো শিক্ষা দেওয়া হয়, ওখানে অনেক কিছু জিনিস শেখানো হয়, তোমরা যাও না, ওখানে গেলে খুব ভালো হবে, তোমরা ভালো আরও অনেক কিছু জানবে, বা কোনো চাকরির ক্ষেত্রে তোমাদের অনেক কিছু লাগবে। হ্যাঁ, আমি অনেককেই বলে থাকি। তা আপনি এত কষ্ট করে এখানে চলে এলেন ছুটে ছুটে এত, আর সেই কোথায় মানে পূর্ব মিদনাপুর মানে বহুদূর, সেখান থেকে ছেলে আপনার পড়তে আসতো, চিন্তা করে দেখুন, অফলাইনে পড়তে আসতো, সেখান থেকে ডেলি ক্লাস কামাই করতো না, প্রথম দিকেও বসতো, এসে আবার প্রথম দিকে বসতো, পড়া ধরলেও পড়া পারতো। মানে এই যে চেষ্টাগুলো আপনারা যে ধৈর্য সহকারে তাকে আজকে দেখেছেন,
অনেক বাবা মা আছে জানেন তো, খুব বকাঝকা করে, মারপিট করে। সন্তানদের শুধু একটু ভালো করে কথা বলে তার পাশে যদি একটু থাকা যায়, সন্তান কিন্তু পারে। আমি কোনোদিন ওদের হ্যাঁ, সঙ্গে কোনোদিন সেটাই ও বলছিল যে আমার কোনোদিন- বাবার মতো মানুষ হয় না। এই যে এই বয়সে চাকরি করার পরও আপনাকে যেভাবে রেসপেক্ট করছে, এটাতে আমিও প্লিজড। আর আমিও নিজেকে আজকে একটা কথা বলি, যখন আমি পড়াতে আসি, আমি অফিসে আমার অফিসে যখন আসি, তখন মা বাবা সামনে থাকলে আমি আজও প্রণাম করে আসি। হ্যাঁ, কম বেশি টুকটাক দুটো একটা কথা কাটাকাটি কোনো সময় কোনোভাবে হতে পারে, কিন্তু এটা নয় যে মা বাবাকে অস্বীকার করা। যারা এটা করে তারা মনে হয় খুব একটা শান্তিতে থাকে না। তো আমি এই কথোপকথনের মাধ্যমে আমার প্রিয় স্টুডেন্টদের এটাই জানাতে চাই, সম্মান মা বাবাকে দেওয়া দরকার। তো মা বাবার বিচার করা যায় না, মা বাবাকে ফলো করা যায়, তাকে তাকে অনুসরণ করা যায়। তার তো সন্তান, তিনি না থাকলে এই জগতই তো আসা হতো না, না? যাই হোক সুব্রত, এই মানে সিদ্ধার্থ, তোর বাবা যে তোকে এতটা পথ এগিয়ে দিয়েছে, তুইও বাবার জন্য নিশ্চয়ই কোনোদিন ভুলবি না। অবশ্যই, বিয়ে তো আর ঠিক পরে আছে। যেন আবার চেঞ্জ হয়ে যাস না। আমি শুধু না, আমার বড় ছেলে যে হ্যাঁ, হ্যাঁ। সেও ওর জন্য অনেক কিছু করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব সাপোর্ট দিয়েছে, আমার ফ্যামিলি খুব সাপোর্ট দিয়েছে, হ্যাঁ। তপবন টিম পুরো ফুল টিম সাপোর্ট দিয়েছে। স্যার তো সবসময় গাইড করে। মেন তপবনের যে জিনিসটা, যে প্রতিদিনের পড়া, প্রতিদিন স্যার যা পড়া দিত আমি প্রতিদিন সেইটা করতাম এবং করে নিয়ে আসতাম। তার সঙ্গে যে সবথেকে বড় ব্যাপার, যে রিজনিং আর ম্যাথামেটিক্স যে প্রতিদিনের যে টেস্ট নেওয়া, আধ ঘন্টা বাকি আছে, স্যার একটা রিজনিংয়ের টেস্ট দিয়ে দিত, যা এটা করো। অ্যাকচুয়ালি ম্যাথ, রিজনিং এগুলো সবসময় প্র্যাকটিসের উপরে। জিকে অনেকে পড়ে মুখস্থ করে করে নেবে, সায়েন্স কিছু জিনিস মুখস্থ করে নিতে পারবে, কিন্তু ম্যাথ রিজনিং এমন একটা জিনিস, ওটা প্রতিদিন না প্র্যাকটিস করলে মানে মনে রাখা বা ওখানে এক্সাম সেন্টারে গিয়ে নামানো, ওটা সত্যি খুব মানে চাপের ব্যাপার। কারণ একটা এখানকার পরিবেশ আর একটা ওখানে এক্সাম সেন্টারের পরিবেশ, দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য। তপবন তার স্টাডি সেন্টারে এলে কি হয়, একসঙ্গে ওই পরিবেশটা পাওয়া যায়, কারণ অনেক ছেলে এখানে পরীক্ষা দেয় একসঙ্গে। সেখানে মানে নিজেকে একটা যাচাই করার একটা পথ থাকে, যে আমি এখানে যদি আমি কম্পিটিশান করতে পারি, তো ওখানেও নিশ্চয়ই আমি কম্পিটিশান করতে পারবো। সেই পরিবেশটা তখন স্টাডি সেন্টারে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ওই জন্য সবাইকে আমিও বলছি যে অন্তত একবার যদি কোচিং সেন্টার মানে কোনো গভর্নমেন্ট জব পেতে চায়, আমি বলবো তপন স্টাডি সেন্টার অবশ্যই আসা দরকার। একবার চেষ্টা তো করে দেখুন, সেখানকার গাইড পুরো গাইড পাবে। হ্যাঁ, সিদ্ধার্থকে আমি জিজ্ঞেস করছি, এবার তুই তো বাইরে বাইরে চাকরি করতিস, এবার চলে এলি একদম কলকাতায়, মানে তোর হাওড়াতে। আর তো হাওড়া তোর বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, 1 ঘন্টা 40 1 ঘন্টা 40 মিনিটের রাস্তা। দরকার হলে ডেলি প্যাসেঞ্জারও করা যেতে পারে, করা যেতে পারে। তো এটা একটা স্বপ্নের মতো লাগছে না? হ্যাঁ, আর তারপরে অবশ্যই। তুই যে বসের আন্ডারে ছিলিস, কথা হ্যাঁ, কথা, হ্যাঁ। এখন তুই নিজে বস হচ্ছিস, নিজে বস। আর এটা কিরকম একটা কিউরিওসিটি লাগছে, মনে কিরকম একটা মানে স্বপ্নের মতো লাগছে মনে হচ্ছে। স্বপ্ন মানে অ্যাকচুয়ালি এই তাও চাকরি, open line। হ্যাঁ স্যার, এই চাকরিটা সত্যি আমার খুব ড্রিম ছিল। যখন আমি ওখানে দুবার জিডিসি ডিপার্টমেন্টাল দিলাম, যখন হলো না, তখন আমি অ্যাকচুয়ালি 2022-এ এনটিপিসিটা টার্গেট করেছিলাম, 2 নম্বরের জন্য কলকাতা বোর্ডে আমার হয়নি। তো তারপর থেকে পুরোপুরি একদম যেইর জন্য খেটেছি। তো জিডিসি ডিপার্টমেন্টাল 2বার দিলাম, হলো না, ঠিক আছে। তারপরে এই 2024-এও জিডিসি বেরিয়েছিল, আমি হলো না তাতে। তো আরআরবি ওপেন ভ্যাকেন্সি পুরো ফিল আপ করলাম সবার জন্য হ্যাঁ, এটা পুরো একদম ওপেন ভ্যাকেন্সি। এখানে যারা চাকরি করে না তারাও পরীক্ষা দিচ্ছে সবাই। এই যে অনেকে ভয় পায় যে আরআরবি ডাইরেক্ট ওপেন ভ্যাকেন্সি চাকরি পাওয়াটা সত্যি খুব চাপের। আমি একটা জেনারেল ক্যান্ডিডেট ছেলে, তো সত্যি সেখানে যে পেয়েছি, মানে কি করিনি চাকরিটার জন্য, নিজে রান্না করে ওখানে খেয়েছি, ডিউটি করেছি ওখানে একাই, এমনকি মানে কি বলবো, ওখানকার যে পরিবেশটা, মানে যেখানে ডিউটি করতাম, মানে সত্যি খুব মানে টাফ। মানে কেন টাফ বলতেছি, ওখানে চারিদিকে সিসিটিভি ক্যামেরা, বায়োমেট্রি, কন্টিনিউ বায়োমেট্রি, মানে 3-4 বার বায়োমেট্রি মারতে হতো। তার সঙ্গে হচ্ছে সিসিটিভি ক্যামেরা, আর অফিসার পুরো হাতে চার্জশিট নিয়ে ঘুরছে। মানে হচ্ছে ভাষাগত প্রবলেম হতো। প্রথম খুব অসুবিধা হতো, তারপর ধীরে ধীরে মোটামুটি হিন্দি বোঝা যায় না, হিন্দিও বলে ওখানে, হিন্দি বলে না যে এমন নয়। তারপরে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে মোবাইল একটু চালালেই উপর পুরো সিসিটিভি ক্যামেরা, ধরতে পারলেই চার্জশিট, SF11 সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। এটা মানে সত্যি মানে খুব টাফ জায়গা ছিল। সেখান থেকে যে বেরিয়ে এসেছি,
মেন আমি সবসময় বলি যে যে মোটিভেশন একটা খুব থাকা দরকার, যেটা তপবন থেকে আমি আগেও পেয়েছি, এখনও পাচ্ছি, ভবিষ্যতেও পাবো। আচ্ছা, স্যার আমি সত্যি খুব ভালো, খুব কি ভালো বলবো। লাগছে এটা ভেবে যে আচ্ছা মেসোমশাই, আপনি তো মানে আপনার পরবর্তী যে জেনারেশন আছে, আপনাদের জেনারেশন থেকে এখনকার জেনারেশন অনেক চেঞ্জ হয়েছে। হ্যাঁ, অনেক চেঞ্জ তো ছেলে মেয়েদের মানে বাবা মাদের এইটুকু বিশ্বাস করানো যায় না যে টাকা ছাড়া চাকরি হয়। হ্যাঁ হ্যাঁ, 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 এটা তাই আমি তো? তো অনেককেই বলে হ্যাঁ, থাকি। তো আপনি কি বলেন, টাকা ছাড়া চাকরি হয় তো নাকি? হ্যাঁ, আমি অনেককেই এই কথাটা বলে থাকি যে যাই পারে হোক, মানে রেলওয়েতে কোনো টাকা পয়সা লাগে না। আপনি নিজেই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি অনেককেও বলে থাকি এটা। হ্যাঁ, আর সুব্রত এই মানে সিদ্ধার্থ হয়ে যাচ্ছে, বারবার সুব্রত বলে ফেলছি, সিদ্ধার্থ কইলা ও কিন্তু এক গাদা মিষ্টি নিয়ে চলে এসে তপবন স্টাডি সেন্টারের সঙ্গে। ওই মিষ্টিটা কোথায়? হ্যাঁ, ঠিক আছে। তো এত মিষ্টি আমি যদি তোমরা সাথে থাকতে তাহলে এত খেতে পারতে। পুরো প্যাকেট ভরে নিয়ে এসছে। এই রাকেশ, এগুলো সবাইকে ডিস্ট্রিবিউট করবি, যারা থাকবে স্টুডেন্ট থাকে ওদেরকেও দিয়ে দিবি, ঠিক আছে? আর আমিও খাবো, ও খাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই। তো লাস্টলি আমি এটাই বলবো যে পড়াশুনো করলে ঠিক করে করতে হবে। আর যদি চিন্তা ভাবনা আমি পড়াশুনো করব না, আমার দ্বারা সরকারি চাকরি হবে না, তো লাইন থেকে সরে যাওয়া সরে ভালো। যাই ভালো, সেটাই। ঠিক আছে, অযথা এই লাইনে থেকে ভিড় বাড়িয়ে লাভ নেই, কারণ জীবনের সেরা টাইম নষ্ট করে লাভ নেই। এটা আমরাও জানি যে সবাই চাকরি পায় না, কিন্তু চেষ্টা করলে হয়, আজও পাওয়া যায়। এটা চাঁদে যাওয়া না বা কোনো রকেট সায়েন্সের মানে কিছু না, এটা চর্চার মাধ্যমে দিনকে দিন উন্নত হওয়া যায়। ঠিক আছে, এটা আমি বিলিভ করি। আর মেসমশাই, আপনি যদি দু চারটে কথা বলেন নতুনদের জন্য, যারা আপনার যা মনে হয় যদি কিছু বলতে চান, যে মানে আপনি তো একটা ছেলের বাবা যে এত দুটো অ্যাচিভমেন্ট করে ফেললো জেনারেল কাস্ট হয়ে, এই যে মানুষের ব্যাপার, তাদের জন্য কি বলছেন আপনি? আমি তো অনেককেই বলে থাকি যে তোমরা পড়াশোনা করো, বা আচ্ছা। তখন স্টাডি সেন্টার বলে আমি অনেককেই বলে থাকি যে ওখানে একটা বর্ধমানে ওই মেয়েতে ভদ্রেশ্বরে একটা ভালো স্টাডি সেন্টার আছে, ওখানে যাও তোমরা, যে ওখানে তোমরা পড়াশোনা করো, দেখবে নিশ্চয়ই হবে। আমি তো অনেককেই বলে থাকি এই কথা যে তোমরা যাও, যে দেখো না কি হয়। মানে চেষ্টা করলে হয় বলে। চেষ্টা করলেও মানে অ্যাকচুয়ালি কোচিং সেন্টার হোক, যা হোক, নিজের চেষ্টাটাও বড় কথা। হ্যাঁ, আপনার ছেলে যদি চেষ্টা না করতো তাহলে সম্ভব হতো না, না। না। তা এই সব মিলিয়ে মানুষের চলতে হবে, এগোতে হবে, এটাই আমাদের চলার পথে। ভালো মন্দ সবকিছু নিয়ে চলতে হবে। আজকে ওকে সবাই স্যালুট করছে, কথার কথা, এত বড় চাকরি অত পাড়া গ্রামে নেই, ওর থেকে কত শিক্ষিত। যখনই স্যার চাকরিটা পেয়েছি হ্যাঁ, শুনেছে, হ্যাঁ। সেখানকার যারা মানে টেকনিশিয়ান যারা ছিল বা আমার থেকে যারা সিনিয়র, ঠিক আছে, হুম, কাজ আর দিত না, ঠিক আছে, তবে আমার যে ইনচার্জ ছিলেন, ঠিক আছে, খুব আমাকে সাপোর্ট করেছে। আচ্ছা আচ্ছা উনিও জেনারেল কাস্ট ছিলেন, আচ্ছা আচ্ছা and উনি ডাইরেক্ট এসএসসিতে চাকরি পেয়েছিলেন আচ্ছা, তখন, আচ্ছা, ঠিক আছে, খুব সাপোর্ট করেছেন। বলছে যখন কাজ কোনো হয়তো কম কাজ থাকতো তো আমাকে বলে তো, সিদ্ধার্থ দেখে শুনে, যেহেতু ক্যামেরা ট্যামেরা আছে জানিস, দেখে শুনে গাড়ির ভেতরে যা, গাড়ির ভেতরে গিয়ে তুই পড়, ওখানে ক্যামেরা থাকছে না। হ্যাঁ, গাড়ির ভিতরটাই ক্যামেরা থাকছে না, কারণ ওটা তো কভার সিস্টেম, উপরটা পুরো ইঞ্জিনটা হুম, দেখা যেত না। তো বলছে তুই গাড়ির ভিতরে গিয়ে পড়, আমরা সাপোর্ট করব, ফুল সাপোর্ট আমাকে দিয়েছে। খুব ভালো। আর ওখানে যখনই চাকরিটা হয়েছে তখন মানে সবাই আর কি কাজ দিত না, আর সবসময় বলতো, আরে যেই স্যারকে আমরা কি কাজ দেব, যেই স্যার আপনি চুপচাপ বসে বসে দেখুন আমরা কাজ করছি। আমার বাবার বয়সে তারা বলছে এই জিনিসটা যে কি চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, হঠাৎ করে কেমন হয়ে চেঞ্জ হয়ে গেল, তারা এই কথাই বলছে আরে তুমি বসো আমরা কাজ করে নিচ্ছি। মানে কদিনের ডিফারেন্সে আমি তো বলতাম যে দেখো, আমি যেই হয়েছি ঠিক আছে, কিন্তু আমি তো কাজ করতাম আগে। তো সেখানে একটা আমার থেকে আমার বাবার বয়সী লোক সে কাজ করবে, আমি চুপচাপ বসে থাকবো, এটা আমি ঠিক মানতাম না। আমি কাজ করতাম, মানে এটা খুব মানে লাগতো যে, আর ওখানে মানে জুনিয়র ইঞ্জিনিয়ার হওয়া মানে এতটা রেসপেক্ট, সব জায়গায় প্রচুর রেসপেক্ট ওখানে, খুব রেসপেক্ট করতো ওখানে। আর তোদের আমি এটা বলতে চাই, তোর পাড়াতে মনে কর প্রচুর শিক্ষিত লোক থাকে, পাড়া গ্রামে থাকে, কিন্তু তারা বিরাট হাবভাব দেখায় যেরকম শিক্ষিত ওরকম শিক্ষিত, কিন্তু কেউ কিন্তু মানে দেখবি কেউ আমি তো বলছি আমি নর্মাল ডিপ্লোমা পাস, ওখানে আমার আশপাশে ম্যাক্সিমাম সবাই বিটেক পাস, তাহলে তারাও কিন্তু তারা কিন্তু কেউ কেউ মানে কই সরকারি চাকরি পায়নি।
কেন? কারণ তাদের সে ধৈর্য নেই, ধৈর্য- চিন্তা ভাবনা নেই, তারা ভালো কোথাও যাবে না, যে কোথাও গিয়ে আসলে আমি বললাম না, সবাই সৌরভ সচিন হয় হয় না। না। কারণ চাকরি পেতে গেলে কোনো না কোনো গাইডের দরকার হয়, সে তপবন হোক আর যেখানে হোক বা ইউটিউব হোক, যে কোনো একটা গাইড না হলে হয় গাইডলাইন না। একটা দরকার হয়। সেইটা মেন দরকার। সেটা যদি না নিয়ে কেউ নিজে নিজে মাতব্বরি করে, তাহলে অনেক সময় একটু পস্তাতে হয়, টাইমটা লেগে যায় বেশি। ওটাই হচ্ছে। হ্যাঁ, তো আজকে আমার খুব ভালো লাগছে যে মেসমশাই আপনি এসছেন কষ্ট করে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। নমস্কার স্যার। তো আমি আপনাকে কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। যখন শুনলাম সিদ্ধার্থ বলছে যে আমার বাবা আসার জন্য মানে আমাকে বারবার রিকোয়েস্ট করেছে, তাই আমি দেখলাম ঠিক আছে, সন্তান এমন একটা ব্যাপার, সন্তান বাৎসল্য পৃথিবীর সব থেকে মহাশক্তিমান। সেটা আমি একটা কথা বলি, রাবণও কিন্তু তার সন্তানকে ভালোবাসতো। আর যারা আপনারা তো প্রকৃত অনেস্ট মানুষ, তো আপনারা তো সন্তানকে ভালোবাসবেনই, আমাদেরও তাই, এই জগতে সবার একই। তো আর কিছু বলবি? বললে বলতে পারিস না। আমি একটা কথাই বলতে চাই, মানে যারা ফ্রেশার্স, ঠিক আছে, যারা নতুন এসেছে এখন স্টাডি করছে, বা আরও আছে যারা পুরনো অনেকে এখনও পায়নি যারা, তার কাছে একটা কথাই বলবো যে লেগে থাকতে হবে। এই পথ থেকে ছেড়ে গেলে হবে না। এটা এমন একটা জিনিস যে একবার এই পথে এসেছে যখন, সেটা লেগে থাকলে শেষ পর্যন্ত দেখতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। আমি যখন পেরেছি একটা জব পাওয়ার পরে, আমি যখন 6 বছর পরে আবার একটা জব যখন ক্র্যাক করতে পেরেছি ওপেন ভ্যাকেন্সিতে, তোমরা কেন পারবে না? তোমরা তো বসে থাকো সেখানে, আমরা তো মানে অনেক টাইম পাবো, আমি তো অত টাইম পাইনি, কারণ আমাকে চাকরি করতে হয়েছে, নিজে রান্না করেছি, নিজে রান্না করে এসে খেয়েছি। এত কিছু করার পরে যদি আমি আরআরবির মতো, যেইর মতো ভ্যাকেন্সিতে আমি হ্যাঁ ওপেন ভ্যাকেন্সি, আমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে আমি যদি ক্র্যাক করতে পারি, তাহলে তোমরা কেন পারবে না? স্যার আছে, এখানকার ম্যাডাম আছে, সাপোর্ট স্টাফ কত রয়েছে, তারা এত গাইড করছে তোমাদেরকে, তোমরা কেন পারবে না? এই পথ থেকে একদমই ছেড়ে যাবেন না, লাস্ট পর্যন্ত দেখো কি হয়। মাইন্ড সেট আপ অবশ্যই রাখতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে। স্যাররা তো গাইড করবে অবশ্যই, কিন্তু নিজেকে পড়তে হবে। স্যাররা যা বলে প্রতিদিনের যে পড়া, ওটা মেনটেন করতে হবে। তখন এসে ওইটা যদি মেনটেন করে, না আজকে হয়েছে পড়া দিয়েছে ঠিক আছে, আরও 2 দিন পরে আমি করে নেবো, ওই জিনিসটা করলে হবে না। স্যারের প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে, এটাই হচ্ছে মেন। আর এই বলেই আমি আর কিছু নমস্কার সবাইকে। আর সিদ্ধার্থ এবং মেসমশাই আপনাকেও অনেক অনেক প্রণাম, যে আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এগিয়ে চলুন, খুব ভালো থাকুন আপনিও। ঠিক আছে? নমস্কার স্যার। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার।